এজ ইউজুয়াল যেগুলো পেয়ে থাকেন ওইগুলো পাবেন ইনশাআল্লাহ। কিন্তু ভাই প্র্যাকটিস এক্সামে তো বেশি কিছু দেখতেছি না, আমার তো 8-9টা এক্সাম দেখলাম। না আপনি কোনোভাবেই লাইভ এক্সাম দিতে পারবেন না, টাইম ছাড়া, টাইম ওভার হয়ে গেলে প্র্যাকটিস এক্সামই দিতে হবে। না আমি তো লাইভ এক্সাম দিতে চাচ্ছি না ভাই, ওই যে পিডিএফ গুলো, সলিউশনের পিডিএফ গুলো কি জন্য যদি একটা পিডিএফ ফাইল করে দেয়া যেত ওই প্রশ্নগুলোর সাথে যেগুলো মিস হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি বুঝতে পারছি, আমি আমি নোট ডাউন করছি, আমি চেষ্টা করব বিষয়টা করার জন্য। আচ্ছা ভাই, আর কোনো কোয়েরি আছে? না না ভাই, আচ্ছা ধন্যবাদ। থ্যাংক ইউ। আপনার ভাই শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। জি ভালো আছেন ভাইয়া? ওই যে আমরা নামটা একটু কাইন্ডলি রিনেম করে দিবে প্লিজ, আমরা মনে হয় ক্লাসটা শুরু করতে পারি প্লিজ। আসসালামু আলাইকুম, সবাই একটু ধৈর্য নিয়ে অপেক্ষা করবেন, আর 1 মিনিট পরে আমরা ইনশাআল্লাহ শুরু করব। এর মধ্যে যদি আপনাদের কারো কোনো কোয়েরি থেকে থাকে একটু হ্যান্ড রেজ করবেন প্লিজ। আমি দেখতে পাচ্ছি আমাদের নামাজ থেকে অলরেডি অনেকেই চলে আসছেন, আমরা খুব অল্প সময়ের মধ্যে শুরু করব, আপনারা একটু আমাদের সঙ্গেই থাকুন। আর আশা করছি প্রিপারেশনটা সবাই ধারালো ভাবে নিচ্ছেন, খুব তীক্ষ্ণ ভাবে নিচ্ছেন। আমাদের বন্ধের সময়টাকে কাজে লাগাইতে হবে, দেশের পরিস্থিতি খারাপ, সবাই একটু সচেতন ভাবে থাকবো ইনশাল্লাহ। সবাই প্রিপারেশনটা আসলে কোনো কিছু পাওয়ার মতো করে যদি আমরা চাই, সেক্ষেত্রে খুব অল্প থেকেই আমরা পেতে পারি, সাকসেসটা আমরা পেতে পারি। সো আমরা একটু ধৈর্য সহকারে থাকি, অল্প সময়ের মধ্যে আমরা ক্লাসটা শুরু করবো ইনশাল্লাহ। আমার মনে হয় ভাই সবাই যারা ফিরে আসার চলে আসছেন নামাজ শেষে, মোটামুটি এখন ফিরে আসার মতো সময় হচ্ছে, তাহলে আমরা শুরু করতে পারি আই গেস। জি ভাই প্লিজ ভাই শুরু। আমাদের 10 মিনিট যে ব্রেক ছিল, ব্রেকটা হয়েছে, তাহলে আমরা আজকের লেকচারটা শুরু করি। সবাইকে আসসালামু আলাইকুম। আজকে ইংরেজি লেকচার 2, এটাতে আপনাদের সবাইকে স্বাগতম। ইংরেজি ভাষা 2 নিয়ে আলোচনা করা হবে। তো আপনারা অনেকেই মনে হয় উত্তরণে নতুন যুক্ত হয়েছেন, রাইট? এমন কেউ আছেন যে উত্তরণে নতুন যুক্ত হয়েছেন? বলে একটু চ্যাট বক্সে আপনারা একটু দেখে আমাকে জানান তো, দেখি কে কে নতুন যুক্ত হয়েছেন।
চ্যাট বক্সে। ওকে, আমি দেখতে পাচ্ছি এখানে অনেকে আছেন যারা নতুন। তো আপনাদের সবাইকে উত্তরণের পরিবারের পক্ষ থেকে স্বাগতম। প্রথমে যে জিনিসটা একটু আপনাদের সাথে বলে নিতে চাই সেটা হচ্ছে আমাদের এখানে ইংরেজি অংশের যে ভাষা এবং সাহিত্য অংশের যেই ক্লাসগুলো থাকবে, ক্লাসগুলো থেকে আপনাদেরকে একটা গাইডলাইন দেওয়া হবে যে কিভাবে কিভাবে পড়বেন এবং কোন অংশগুলো পড়তে পারেন, কোন অংশগুলো স্কিপ করতে পারেন, এরকম একটা গাইডলাইন দেওয়া হবে। আপনারা একটা জিনিস মাথায় রাখতে পারবেন যে নর্মালি আমরা এতদিন পর্যন্ত যে পরীক্ষা দিয়েছি সেই পরীক্ষাগুলো আমরা দিতাম সাধারণত কি 80% নাম্বার পাওয়ার জন্য, অর্থাৎ A+ পাওয়ার জন্য আমরা পরীক্ষা দিতাম। বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা কিন্তু A+, B+, C+ পাওয়ার কোনো পরীক্ষা না, বরং এই পরীক্ষাতে একটা নির্দিষ্ট নাম্বার, যে কোনো একটা নাম্বার নিয়ে উতরায় যাওয়াটাই হচ্ছে মুখ্য বিষয়। এখানে যে খুব বেশি নাম্বার পাইতে হবে এরকম কোনো বিষয় না। আপনার মনে করেন যে 200 পাইয়া প্রিলি পাস করছে, সেও যেরকম যে হচ্ছে 100 পাইয়া প্রিলি পাস করছে, সেও একই সমানই। সো এই ধরনের পরীক্ষাগুলোর প্রিপারেশন নেওয়ার জন্য আপনাকে অবশ্যই একটা সলিড বেস তৈরি করতে হবে। এটা হচ্ছে প্রথম। এখানে বেশি নাম্বার পাওয়াটা গুরুত্বপূর্ণ বিষয় না, একটা সলিড বেস অনুযায়ী সামনের দিকে আগানো। ধাপে ধাপে সব যে পারতে হবে এমন কোনো কথা নাই, কিন্তু রিজনেবলি গুড অ্যামাউন্ট অফ নাম্বার যেন নেওয়া যায় সেই দিকে লক্ষ্য রাখতে হবে। ঠিক আছে? সো আমাদের এখানে টার্গেট কত ভাই? আমাদের এখানে টার্গেট হচ্ছে 120। আমরা 200 যদি যে কোনো ভাবে 120 তুলতে পারি, তাহলে আমরা ধরে নিতে পারি যে আমরা সেই বিসিএস এর প্রিলি পাস করতেছি। কথা বুঝে গেছে? যারা নতুন নতুন প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য একটা টিপস হচ্ছে সবসময় এটা মাথায় রাখবেন, আমাকে 120 তুলতে হবে। এখন 120 আপনি কিভাবে তুলবেন, এটা একটা বড় বিষয়। আপনার এখানে কে কোন ব্যাকগ্রাউন্ডের একটু চ্যাট বক্সে লিখে জানান তো দেখি, যে আপনাদের কোন ইউনিভার্সিটি ছিল এবং কোন ডিপার্টমেন্ট, কোন সাবজেক্ট, লিখে পাঠান তো। আমি দেখতে পাচ্ছি এখানে বুয়েট আছে, ঢাকা ইউনিভার্সিটি, তারপর হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সরকারি তিতুমির কলেজ, তারপর হচ্ছে ময়মনসিংহ থেকে একজন আছেন। ওকে, ইন্ডিপেন্ডেন্ট থেকে আছে, আসলে অনেক, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ। ওকে, সো বিইউপি, বেশ মোটামুটি মানে অনেক ধরনের অনেক ক্যান্ডিডেট আছে। আমি যে কারণে ব্যাকগ্রাউন্ডে জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে এখানে ইংরেজির ব্যাকগ্রাউন্ডের কয়জন আছে, ইংলিশ ডিপার্টমেন্টের কেউ আছেন? আমি নিজে ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্ট, এরকম কয়জন আছেন? কেউ আছেন যে আপনার ইংরেজির ছাত্র? আচ্ছা, নাই, কেউ নাই ইংরেজির ছাত্র এখানে, কেউ নাই। তাহলে এখন এটা কেন একটু বলছি সেটা বলি। একজন আছেন, ইমরান। ইমরান আছেন, আচ্ছা, তো উনি হচ্ছেন ইংরেজির ছাত্র। ঠিক আছে, তাহলে দেখেন এখানে বেশিরভাগ যারা উপস্থিত আছে তাদের কেউই কিন্তু ইংরেজির ছাত্র না। কাজে ইংরেজির প্রিপারেশনটা সবার কম বেশি একরকম কাছাকাছি একটা লেভেলে থাকে। আপনাকে এখানে একটা ডিফারেন্স তৈরি করতে হবে। হ্যাঁ, প্রিলি মানে হচ্ছে এটা এমন পরীক্ষা যে সবার সাথে সবার কম্পিটিশন আছে। কিন্তু মনে করেন আপনার পাশের জন যদি আপনার কাছ থেকে 2টা নাম্বার বেশি পায়, তার সাথেও কিন্তু আপনার এক ধরনের কম্পিটিশন আছে। সো একটা ডিফারেন্স তৈরি করতে হবে। ধরেন কথার কথা আমরা ধরে নেই যে ইংরেজিতে আমাদের নাম্বার আছে কত, 35। অন এন এভারেজ কম বেশি করে হলেও দেখা যাবে হয়তো বা 12, 13, 14 কিন্তু মোটামুটি সবাই পাই ইংরেজিতে, 2 সেকশন মিলায়। বা গ্রামার অংশে কত, গ্রামার অংশে আমাদের আছে হচ্ছে ভাই 20 নাম্বার। তো 20 এর গ্রামারে কিন্তু কম বেশি সবাই এরকম দেখা যায় যে 8, 9, 10 পাই, অনেকেই পায় 8, 9, 8, 9, 10 পায় না, 8, 9 পায়, 7 পায়, এরকম পায়, তা পায় অনেক, 7 পায়, কারাগারি করে অনেকের 5-এও চলে যায়, সেটা কিন্তু পায়। আপনাকে এই জায়গাতে একটু মানে ঝালাই করে নিতে হবে। তার কারণ হচ্ছে ল্যাঙ্গুয়েজ অংশে আপনি একটু লিড নিবেন, তার কারণ হচ্ছে লিটারেচার অংশে আপনাকে ব্যাক খাবেন। মনে করেন ল্যাঙ্গুয়েজ অংশে আপনি যদি 15-তে সরি 20-এর মধ্যে যদি আপনি 16 তুলতে পারেন বা 17 তুলতে পারেন, আপনি একটা হিউজ লিড পান। এবং এই কাজটা করতে হবে, 16 বা 17 তোলার চিন্তা আপনার আগে করতে হবে। ঠিক আছে? আর হচ্ছে
লিটারেচার অংশ থেকে আপনি যদি টার্গেট নেবেন 9 থেকে 10, 9 থেকে 10 টার্গেট নিয়ে যদি পান তাহলে মনে করবেন আলহামদুলিল্লাহ ভালো, আমি ভালো করছি। কথা বুঝছেন? তাহলে আমাদের ল্যাঙ্গুয়েজ অংশে টার্গেট কত? আমাদের টার্গেট হচ্ছে 20-এর মধ্যে 16 বা 17 তোলা। ঠিক আছে? ল্যাঙ্গুয়েজ অংশ মানে ভাষা অংশ থেকে, গ্রামার পোর্শন থেকে আমাদের 16 বা 17, এটা চাইলে তোলা সম্ভব। আমি কিন্তু 18, 19, 20 টার্গেট দিতেছি না, 16 বা 17 টার্গেট চাইলেই তোলা সম্ভব। তাহলে আমাদের 16-17 টার্গেট। আর হচ্ছে লিটারেচার অংশ থেকে আমাদের টার্গেট কত? 9 বা 10, এটা হচ্ছে আমাদের টার্গেট। তাহলে 9 বা 10 হলে তাহলে আমার ধরে 16 আর 9 করে পাইলে আমার এখানে 35-25 থাকে, হুইচ ইজ মোর ইম্পর্টেন্ট। কারণ আমাদের টার্গেট যদি 120 হয়, 200 এর 60% হচ্ছে 120, তাহলে প্রতিটা 60% করে হিসাব করেন। 15 60% হয় 9, তারপর এখানে 30-এ 60% হয় 18। সেই জায়গায় আমাদের সবগুলোতে একটু করে লিড থাকে, তাহলে হচ্ছে আমরা ইজিলি প্রিলি পাস করতে পারি। স্ট্র্যাটেজি বোঝা গেছে কিভাবে তুলতে হবে? বুঝা গেলে ইয়েস বলেন, বুঝা না গেলে নো বলেন। বর্ষা জিজ্ঞেস করছেন ইংলিশের কত জন্য কত হাতে সময় রাখা উচিত। সময় আপনার ব্যাপার। যেমন আমি যখন প্রিলি দিছিলাম, আমি টোটাল ইংরেজি অংশ সলভ করছিলাম মনে হয় 7.5-8 মিনিটে। আমি ইংরেজি অংশ সলভ করে ফেলছিলাম ঠাস ঠাস করে, মানে গুলা পারছি পারি না এরকম আর কি, ঠাস ঠাস করে গেছে, সলভ করতে হয়েছে এরকম। ইংরেজি কিন্তু খুব বেশি সময় লাগে না সলভ করতে। সলভ করতে সময় লাগে ম্যাথটা, সলভ করতে সময় লাগে মানসিক দক্ষতা, কারণ এরা তো আপনাকে ভোগাবে অনেক সময়, চিন্তা করাবে। ইংরেজি সলভ করতে খুব বেশি সময় লাগে না, বুঝছেন? এটা আচ্ছা। আরেকটা কি যে সেদিকে লক্ষ্য রাখতে হবে, ঠিক আছে? সো আমাদের এখানে টার্গেট কত ভাই? আমাদের এখানে টার্গেট হচ্ছে 120। আমরা 200-তে যদি যে কোনো ভাবে 120 তুলতে পারি তাহলে আমরা ধরে নিতে পারি যে আমরা সেই বিসিএস এর প্রিলি পাস করতেছি। কথা বুঝে গেছে? যারা নতুন নতুন প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য একটা টিপস হচ্ছে সবসময় এটা মাথায় রাখবেন, আমাকে 120 তুলতে হবে। এখন 120 আপনি কিভাবে তুলবেন এটা একটা বড় বিষয়। আপনার এখানে কে কোন ব্যাকগ্রাউন্ডের একটু চ্যাট বক্সে লিখে জানান তো দেখি, যে আপনাদের কোন ইউনিভার্সিটি ছিল এবং কোন ডিপার্টমেন্ট, কোন সাবজেক্ট, লিখে পাঠান তো। আমি দেখতে পাচ্ছি এখানে বুয়েট আছে, ঢাকা ইউনিভার্সিটি, তারপর হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সরকারি তিতুমির কলেজ, তারপর হচ্ছে ময়মনসিংহ থেকে একজন আছেন। ওকে, ইন্ডিপেন্ডেন্ট থেকে আছেন, আসলে অনেক, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ। ওকে, সো বিইউপি, বেশ মোটামুটি মানে অনেক ধরনের অনেক ক্যান্ডিডেট আছে। আমি যে কারণে ব্যাকগ্রাউন্ডে জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে এখানে ইংরেজির ব্যাকগ্রাউন্ডের কয়জন আছে, ইংলিশ ডিপার্টমেন্টের কেউ আছেন? আমি নিজে ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্ট, এরকম কয়জন আছেন? কেউ আছেন যে আপনার ইংরেজির ছাত্র? আচ্ছা, নাই, কেউ নাই ইংরেজির ছাত্র এখানে, কেউ নাই। তাহলে এখন এটা কেন একটু বলছি সেটা বলি। একজন আছেন, ইমরান আছেন। আচ্ছা, তো উনি হচ্ছেন ইংরেজির ছাত্র, ঠিক আছে। তাহলে দেখেন এখানে বেশিরভাগ যারা উপস্থিত আছে তাদের কেউই কিন্তু ইংরেজির ছাত্র না। কাজে ইংরেজির প্রিপারেশনটা সবার কম বেশি একরকম কাছাকাছি একটা লেভেলে থাকে। আপনাকে এখানে একটা ডিফারেন্স তৈরি করতে হবে। হ্যাঁ, প্রিলি মানে হচ্ছে এটা এমন পরীক্ষা যে সবার সাথে সবার কম্পিটিশন আছে, কিন্তু মনে করেন আপনার পাশের জন যদি আপনার কাছ থেকে 2টা নাম্বার বেশি পায়, তার সাথেও কিন্তু আপনার এক ধরনের কম্পিটিশন আছে। সো একটা ডিফারেন্স তৈরি করতে হবে। ধরেন কথার কথা আমরা ধরে নেই যে ইংরেজিতে আমাদের নাম্বার আছে কত, 35। অন এন এভারেজ কম বেশি করে হলেও দেখা যাবে হয়তো বা 12, 13, 14 কিন্তু মোটামুটি সবাই পাই ইংরেজিতে, 2 সেকশন মিলায়। বা গ্রামার অংশে কত, গ্রামার অংশে আমাদের আছে হচ্ছে ভাই 20 নাম্বার। তো 20-এর গ্রামারে কিন্তু কম বেশি সবাই এরকম দেখা যায় যে 8, 9, 10 পাই, অনেকেই পায় 8, 9, 10 পায় না, 8, 9 পায়, 7 পায়, এরকম পায়, তা পায় অনেক, 7 পায়, কারাগারি করে অনেকের 5-এও চলে যায়।
সেটা কিন্তু পায়। আপনাকে এই জায়গাতে একটু মানে ঝালাই করে নিতে হবে। তার কারণ হচ্ছে ল্যাঙ্গুয়েজ অংশে আপনি একটু লিড নিবেন, তার কারণ হচ্ছে লিটারেচার অংশে আপনাকে ব্যাক খাবেন। মনে করেন ল্যাঙ্গুয়েজ অংশে আপনি যদি 15-তে সরি 20-এর মধ্যে যদি আপনি 16 তুলতে পারেন বা 17 তুলতে পারেন, আপনি একটা হিউজ লিড পান। এবং এই কাজটা করতে হবে, 16 বা 17 তোলার চিন্তা ভাবনা আগে করতে হবে, ঠিক আছে? আর হচ্ছে লিটারেচার অংশ থেকে আপনি যদি টার্গেট নেবেন 9 থেকে 10, 9 থেকে 10 টার্গেট নিয়ে যদি পান, তাহলে মনে করবেন আলহামদুলিল্লাহ ভালো, আমি ভালো বুঝছি। কথা বুঝছেন? তাহলে আমাদের ল্যাঙ্গুয়েজ অংশে টার্গেট কত? আমাদের টার্গেট হচ্ছে 20-এর মধ্যে 16 বা 17 তোলা, ঠিক আছে? ল্যাঙ্গুয়েজ অংশ মানে ভাষা অংশ থেকে, গ্রামার পোর্শন থেকে আমাদের 16 বা 17, এটা চাইলে তোলা সম্ভব। আমি কিন্তু 18, 19, 20 টার্গেট দিতেছি না, 16 বা 17 টার্গেট চাইলেই তোলা সম্ভব। তাহলে আমাদের 16-17 টার্গেট। আর হচ্ছে লিটারেচার অংশ থেকে আমাদের টার্গেট কত? 9 বা 10, এটা হচ্ছে আমাদের টার্গেট। তাহলে 9 বা 10 হলে তাহলে আমার ধরে 16 আর 9 করে পাইলে আমার এখানে 35-25 থাকে, হুইচ ইজ মোর ইম্পর্টেন্ট। কারণ আমাদের টার্গেট যদি 120 হয়, 200 আর 60% হচ্ছে 120, তাহলে প্রতিটা 60% করে হিসাব করেন। 15 60% হয় 9, তারপর এখানে 30-এ 60% হয় 18। সেই জায়গায় আমাদের সবগুলোতে একটু করে লিড থাকে, তাহলে হচ্ছে আমরা ইজিলি প্রিলি পাস করতে। স্ট্র্যাটেজি বোঝা গেছে কিভাবে তুলতে হবে? বুঝা গেলে ইয়েস বলেন, বুঝা না গেলে নো বলেন। বর্ষা জিজ্ঞেস করছেন ইংলিশের কত জন্য কত হাতে সময় রাখা উচিত। সময় আপনার ব্যাপার। যেমন আমি যখন প্রিলি দিছিলাম, আমি টোটাল ইংরেজি অংশ সলভ করছিলাম মনে হয় 7.5-8 মিনিটে। আমি ইংরেজি অংশ সলভ করে ফেলছিলাম ঠাস ঠাস করে, মানে গুলা পারছি পারি না এরকম আর কি, ঠাস ঠাস করে গেছে, সলভ করতে রয়েছে এরকম। ইংরেজি কিন্তু খুব বেশি সময় লাগে না সলভ করতে। সলভ করতে সময় লাগে ম্যাথটা, সলভ করতে সময় লাগে মানসিক দক্ষতা, কারণ এরা একটু আপনাকে ভোগাবে অনেক সময়, চিন্তা করাবে। ইংরেজি সলভ করতে খুব বেশি সময় লাগে না, বুঝছেন? এটা আচ্ছা। আরেকটা হচ্ছে লিটারেচারের পার্ট গুলো টাফ মনে হয়। সোয়াদ বলছে লিটারেচার নিয়ে আমাদের লিটারেচার ক্লাস থাকবেন ইনশাল্লাহ, দেখাই দিব আপনাদেরকে, এত টাফ না, ঠিক আছে? লিটারেচারও এরকম যে আপনি পারি না খুব দ্রুত দাগ দিতে পারবেন, ঠিক আছে? 9 তোলা যায় লিটারেচার, 9 তোলা আমরে কঠিন কিছু না, বুঝছো? আচ্ছা গেল। এখন কি যেন বলতেছিলাম, আরেকটা ছোট্ট একটা জিনিস বলবো, সেটা হচ্ছে যে কিভাবে করবেন এই মানে ওভারঅল। আচ্ছা এটা একটু পরে বলে আমরা আগে ক্লাসটা শুরু করে দিই। সবার প্রথম আপনাদের জন্য একটা পোল দেই, দেখি পোলটা সলভ করেন তো কজন পারেন। 2টা পোল দিব, সলভ দা পোল। এখানে বলতে চুজ দা কারেক্ট সেন্টেন্স, চয়েস করেন। ওকে, আমরা পোলটা ক্লোজ করতে যাচ্ছি। 5 4 3 2 1 গো। আর কেউ ভোট দেওয়া থাকলে দিয়ে দেন, ক্লোজ। পোল এন্ড করলাম। দেখি এখন আপনাদের কর্মফল, এই যে দেখেন আপনাদের কর্মফল। দেখি প্রথম কাজটা কি। প্রথম কাজটা হচ্ছে আপনারা এখানে কত 28% উত্তর করেছেন, এতে 29% উত্তর করেছেন, বি তে 14% উত্তর করেছেন, সি তে এবং 29% উত্তর করেছেন, ডি। ঠিক আছে, আসেন তাহলে আমরা দেখি অ্যানালাইসিস করি কোনটা কিভাবে হয়। অ্যানালাইসিস গুলো দেখবেন যে কোনটা কেন ভুল, সেটা যখন দেখাবো ওইটার মধ্যে থেকে গ্রামারের রুল শিখবেন, ঠিক আছে? তাহলে দেখাই। তো প্রথমে হচ্ছে এ নাম্বারে দেখছিলাম যে 29% এর মতো ভর্তি রাখছিল। এ ডগ হু বার্স, ডগ একটা প্রাণী, তার জন্য কি হু হয়? হু হয় ব্যক্তিবাচকের জন্য, ইতর প্রাণীবাচক
বা যে কোনো প্রাণী কিংবা হচ্ছে এই ধরনের মানে যেগুলা মানুষ না এরকম তার জন্য হু হয় না, সেটা এখানে কি হবে? দেখ। এ নাম্বার বুঝে গেছে? আচ্ছা, এবার বি নাম্বারে যাই। বি নাম্বারেও প্রচুর ভোট পড়ছিল, দেখি চাই। ফাদার ডিস্ট্রিবিউট দ্য ম্যাঙ্গোস অ্যামাং ইউ, জাওয়াত, করিম, সাওনা এন্ড আই। অনেকগুলা, আরে বাবা এতগুলা মানুষকে সে আম দিছে, ভালো কথা। একটু ভালো মতো দেখি এই অ্যামাং শব্দটা কোন পার্টস অফ স্পিচ, কে বলতে পারবেন? দেখি চ্যাট বক্সে লিখে জানান তো। একটু কথা বলবেন, কথা বললে ক্লাসটা সুন্দর হয়, পড়ায় মজা পাওয়া যায়, পড়ে মজা পাওয়া যায়। ডেটের বদলে হুইচ হতে পারতো নাকি? হ্যাঁ, হুইচ হতে পারতো, কোনো সমস্যা নেই। আচ্ছা, অ্যামাংটা এখানে প্রিপোজিশন। আচ্ছা, ধরেন আমি এখানে অ্যামাং এর জায়গায় মনে করেন আমি এখানে টু দিয়ে বলি সেন্টেন্সটা, এটা প্রিপোজিশন। আমি এখান থেকে বলি ফাদার ডিস্ট্রিবিউটেড দ্য ম্যাঙ্গোস টু ইউ, ফাদার ডিস্ট্রিবিউটেড দ্য ম্যাঙ্গোস টু জাওয়াদ। টু আই হয় লাস্টেটা, দেখেন তো টু আই হয় প্রিপোজিশনের পরে কি আই হয়? হয় নাকি হয় না? এখন বলেন, আপনাদের কাছে ছেড়ে দিলাম। তাহলে ফাদার ডিস্ট্রিবিউট দ্য ম্যাঙ্গোস বিটুইন ইউ এন্ড আই হবে নাকি ইউ এন্ড মি হবে? সাপোজ কথার কথা বলেন, সবাই উত্তর করেন, কি হবে? আই হবে না মি হবে? গুড, এটা মি হবে, তাহলে বি নাম্বারটাও ভুল। আচ্ছা, এবার চলে যাই ডি নাম্বারে। ডি নাম্বারে অনেকেই ভোট দিছিল। ডি নাম্বারে এটা ছিল যে কত 29% মনে হয়। এটা আনসার হচ্ছে আই অ্যাভেল দ্য অপরচুনিটি, লেখা যায় না, এটা লিখতে হয় অ্যাভেলের পর রিফ্লেক্সিভ প্রোনাউন দিয়ে লিখতে হয়। আই অ্যাভেলড মাইসেলফ অফ দ্য অপরচুনিটি, এইভাবে লিখতে হয় সেন্টেন্সটা। অ্যাভেল মানে কি? ইস্তেমাল করা আর কি, মানে সুযোগ কাজে লাগানো। এই অ্যাভেল শব্দের পরে এরকম একটা রিফ্লেক্সিভ প্রোনাউন দিতে হবে, তারপর একটা অফ প্রিপোজিশন দিয়ে তারপর এইভাবে লিখতে হবে। সো ডি নাম্বারটাও ভুল, ঠিক আছে? সো তার কারেক্ট অ্যান্সার কোনটা? সি নাম্বার, যেটাতে সবচেয়ে কম ভোট পড়ছিল। ওকে, তাহলে আমরা পরেরটায় যাই। পরেরটা ঠান্ডা মাথায় চিন্তা করে উত্তর করতে পারবেন। আরেকটা বল দিচ্ছি, হ্যাঁ, ঠান্ডা মাথায় চিন্তা করবেন, চিন্তা করে এবার উত্তর করবেন। পোল কোশ্চেন নাম্বার 2, সলভ করেন। আপনাদের জন্য সময় হচ্ছে 1 মিনিট। আমাদের হাতে আর 5 সেকেন্ড সময় আছে। 5 4 3 2 1 গো। ওকে, দেখি এখানে আপনারা মোটামুটি 46% ডি তে উত্তর করেছেন, 23% বি তে, 17% এ তে এবং 14% সি তে উত্তর করেছেন। 46 হচ্ছে সবচেয়ে বেশি ভোটে জয়ী, আর 23% হচ্ছে সবচেয়ে ইয়াতে আছে। আচ্ছা, দেখি এখানে I didn't know it was him। আচ্ছা, আগে এটা বলেন তো আমাকে, ইট ইজ আই হয় নাকি ইট ইজ মি হয়? কোনটা কারেক্ট কোনটা ভুল? দুইটার একটা কারেক্ট একটা ভুল, বলবেন যে কোনটা কারেক্ট কোনটা ভুল। দেখি চ্যাট বক্সে জানান। মানে বলছে ইট ইজ মি কারেক্ট, মানে বলছে ইট ইজ আই কারেক্ট। আচ্ছা,
আচ্ছা ঠিক আছে। আমি দেখতে পাচ্ছি মির পক্ষে অনেকেই মানে জয়যুক্ত হচ্ছে, ফাইন। এই ইজ যে ভার্ব, এমিজ আর যে ভার্বটা আছে, সেই এমিজ আর ভার্ব গুলাকে কি বলে জানেন? এগুলাকে বলে হচ্ছে মানে এমন ভার্ব, ইন্ট্রানজিটিভ ভার্ব, যারা হচ্ছে অবজেক্ট নিতে পারে না। ইজ ভার্বের অবজেক্ট হয় না। এরকম অবজেক্ট হয় না, একটা উদাহরণ দিই। আই এম এ বয়। এখন এখানে এটাকে আপনি কি বলতে পারবেন এ বয় এম এর অবজেক্ট? কে বলতে পারবেন যে এ বয় কি এম এর অবজেক্ট নাকি অবজেক্ট না? কে বলতে পারবেন উত্তরটা? এ বয় কি এম এর অবজেক্ট? এ বয় এম এর অবজেক্ট না। এই অংশটা কি? এদেরকে অবজেক্ট বলে না, এদেরকে বলে কমপ্লিমেন্ট। এটাকে কি বলে? কমপ্লিমেন্ট। ঠিক আছে, কারণ কি এটা কেন অবজেক্ট না তার প্রুফ কি? আপনি এটাকে প্যাসিভ করতে পারবেন? প্যাসিভ করতে পারবেন না। যেমন আপনি বলতে পারবেন এ বয় ইজ বিন বাই মি, এটা বলা সম্ভব না। আমি বুঝতে পারছি, কিন্তু ধরেন এই যে এখন নেই আই প্লে ফুটবল, এটাকে আপনি চেঞ্জ করতে পারবেন। যেমন ফুটবল ইজ প্লেড বাই মি, তার কারণ হচ্ছে ফুটবল হচ্ছে অবজেক্ট। সো একটা সেন্টেন্স আমরা নরমালি ছোটবেলায় একটা জিনিস পড়ছি না, ছোটবেলায় আমরা পড়ছিলাম একটা জিনিস যে কি, যে সাবজেক্ট, ইংরেজি সেন্টেন্স স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। আমরা কিন্তু এটা পড়ছিলাম ছোটবেলায়, যে ইংলিশ সেন্টেন্স স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। আসলে কথাটা এইটা না, ফুল কথাটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট, যে কোনোটা বসতে পারে পরের অংশে। আমাকে কথা বুঝছেন? কথা কি বুঝে গেছে কি বলছে? ইয়েস। সো এখানে অবজেক্টও বসতে পারে, কমপ্লিমেন্টও বসতে পারে, দুটো যে কোনোটাই বসতে পারে। তাহলে যদি বসতে পারে তাহলে আমরা এটা বুঝলাম যে এ বয় এম এর অবজেক্ট না। তাহলে এখন যদি অবজেক্ট না হয় তাহলে প্রোনাউনের ফর্মে আপনি বলেন মি প্রোনাউনের কি টাইপের ফর্ম? মি প্রোনাউনের কি ধরনের একটা ফর্ম? কে বলতে পারবেন? এই ফর্মটার নাম কি? যেমন ধরেন আই, এর একটা ফর্ম হচ্ছে মি, একটা ফর্ম হচ্ছে মাইসেলফ, একটা ফর্ম হচ্ছে মাই, এরকম অনেকগুলো ফর্ম আছে। এই মিটা কোন ফর্ম? এটা হচ্ছে অবজেক্টিভ ফর্ম। অবজেক্টিভ ফর্ম, তাই না? সাবজেক্ট ফর্ম, অবজেক্ট ফর্ম, অবজেক্টিভ না সরি অবজেক্ট ফর্ম, আমি অবজেক্টিভ বলছি কেন? এটা হচ্ছে অবজেক্ট ফর্ম। তাহলে অবজেক্ট ফর্ম যেই জায়গায় যার অবজেক্টই নাই সেই জায়গায় কি অবজেক্ট ফর্ম বসতে পারবে? বসতে পারবে? এটা তো অবজেক্ট নাই, এটা ওয়াজ এর পরে তো অবজেক্ট হয় না, তাহলে তার বা এম এর পরে তো অবজেক্ট হয় না, তাহলে সেই জায়গায় কি আপনি অবজেক্ট ফর্ম বসাতে পারবেন? বসাতে পারবেন না। তাহলে ইট ওয়াজ হিম বাদ, এটা হবে ইট ওয়াজ হি, এরকম হবে। ইটস মি বাদ, ইট ওয়াজ মি বাদ, ইট ওয়াজ দে, এটাই কারেক্ট। এখানে সবচেয়ে কম ভোট ছিল কিন্তু এটাই সবচেয়ে সঠিক উত্তর। মাত্র দেখেন, এই যে আমি আপনাদের দেখাই, এখানে মাত্র 14% হচ্ছে আপনারা সিতে উত্তর করেছিলেন, কিন্তু সি হচ্ছে সঠিক উত্তর। আগেরটাতে সবচেয়ে কম ভোট ছিল কোনটাতে? ও যেটাতে, সেটাই ছিল কারেক্ট আনসার। এই নিয়মটাকে আপনারা বুঝছেন? বুঝে থাকলে ইয়েস বলেন, না বুঝে থাকলে নো বলেন। একজন বলছেন ভাইয়া অবজেক্ট আর কমপ্লিমেন্টের মধ্যে ডিফারেন্স তৈরি করতে সমস্যা হচ্ছে। অবজেক্ট আর কমপ্লিমেন্টের মধ্যে ডিফারেন্স তৈরি করার জন্য একটা সহজ উপায় হচ্ছে যে প্যাসিভ করার চেষ্টা করা। আমি একটা উদাহরণ দিই। যেমন ধরেন আমি যদি বলি হি ডাইড অফ ফিভার, ঠিক আছে? কেন ডাই অফ তো ভার্ব, রাইট? আর আপনি এটা প্যাসিভ করতে পারবেন?
এটাই তো ভার্ব আমি দিলাম, এটা প্যাসিভ করতে পারবেন আপনি? বলবেন যে ফিভার ইজ ডেড বাই হিম, ফিভার তার দ্বারা মরে গেছিল। এই কথা বলেন হয় যাদের সমস্যা হচ্ছে, যারা বলতেছিলেন ভাইয়া বুঝি নাই, তার আগে এটা বলেন। আপনি কি বলতেন ফিভার ইজ ডেড বাই হিম, এরকম বলা যাবে? কোন অবস্থাতেই বলা যাবে না। তার মানে কি বুঝা গেল? এই ডাই ভার্বটা অবজেক্ট নেয় না, তার মানে ফিভার অবজেক্ট না। তাহলে ফিভার যদি অবজেক্ট না হয় সে হচ্ছে কমপ্লিমেন্ট। আমি আরো উদাহরণ দিই, যেমন একটা উদাহরণ হতে পারে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। এন্ড বলেন ইন দ্য ইস্ট কি অবজেক্ট? প্যাসিভ করা যায়? দ্য ইস্ট ইজ রাইজেন বাই দ্য সান হবে? হবে না। তার মানে এটাও অবজেক্ট নিতে পারে না। এই ভার্ব গুলো ডাই, রাইজ, এম, ওয়াজ, ওয়্যার, এই ভার্ব গুলোর অবজেক্ট নেওয়ার কোনো ক্যাপাসিটি নাই, তাই তাদেরকে বলা হয় ইনট্রানজিটিভ ভার্ব। এদেরকে কি ধরনের ভার্ব বলে? ইনট্রানজিটিভ ভার্ব। উপর লিখে দেই ক্যানট টেক অ্যান অবজেক্ট। এই জন্য কখনোই ইন্ট্রানজিটিভ ভার্বের পরে অবজেক্ট ফর্ম বসে না। বুঝে গেছে? তাহলে আমরা কি সামনের দিকে আগাবো? তাহলে দেখেন এই যে ছোট্ট, আমরা এতদিন পর্যন্ত যে আমরা কত ইংরেজি বলছি, দেখছেন কত ভুল ইংরেজি আমরা অনেকেই বলছি না জীবনে। আমিও জানতাম না এক সময় ইটস মি যে একটা ভুল, সেটা আমিও জানতাম না। আমিও অনেক পরে এসে জানছি যে হ্যাঁ এটা ভুল, যখন আমি গ্রামার পড়া শুরু করছি। সো গ্রামার না পড়লে এই ধরনের ভুলগুলা হয়। ঠিক আছে? বিসিএস এর একটা মজার জিনিস হচ্ছে, বিসিএস এর প্রিপারেশন নিতে গেলে আপনি কম বেশি সব ফিল্ড সম্পর্কে জানবেন। আপনি একটু ইংরেজি শিখবেন, আপনি একটু অঙ্ক শিখবেন, আপনি একটু কম্পিউটারের সিএসসি এর জিনিসপত্র পড়বেন, কিছুটা ইলেকট্রনিক্স এর জিনিসপত্র পড়বেন। এটা মজা আছে, মানে সব ফিল্ড সম্পর্কে কম বেশি একটা আইডিয়া তৈরি হয়। ঠিক আছে? যে কি টাইপের জিনিসগুলো থাকে, কোন সাবজেক্ট কি পড়ে, কিভাবে কি হয়, এরকম। আসলে আমরা তারপরে সামনের দিকে আগে। তাহলে এখন আমরা একটা জিনিস পড়বো। আমরা এখন আগে প্রোনাউন চেনার চেষ্টা করব। ঠিক আছে? অনেকে বলে ভাই প্রোনাউন তো অনেক ইজি, প্রোনাউন তো চাইলেই পারা যায়। আমিও বলি ইজি, চাইলেই পারা যায়, তবে একটু ব্যাপার আছে, এখানে একটু ট্রিক আছে। আমি একটা ছোট্ট একটা দেখাই আপনাদেরকে, একটা ব্ল্যাঙ্ক স্লাইড নিয়ে কিছু কথা লিখে, এবং আপনারা দেখে যাবেন কি দেখাচ্ছে। আমি একটা ব্ল্যাঙ্ক স্লাইড ওপেন করি। ধরেন আমি একটা দিলাম, হুইচ বুক ডু ইউ ওয়ান্ট। আপনাদের কাছে আমার প্রশ্ন, এই 1 নাম্বার সেন্টেন্সে মোট কয়টা প্রোনাউন আছে? এক নাম্বার সেন্টেন্সে মোট কয়টা প্রোনাউন আছে? আচ্ছা, 2টা। ওকে ফাইন। তাহলে কোন 2টা? কেউ কেউ বলছেন 2টা, কেউ কেউ বলছেন 1টা। আচ্ছা, 2টার মধ্যে একটা বলছেন হচ্ছে ইউ আর হুইচ। এই হুইচটা একটা প্রোনাউন। মোটামুটি এখানে 95% মনে উত্তর করতেছেন যে এখানে 2টা আছে, হুইচ এবং ইউ। এটা হচ্ছে 95% আনসার। এই হুইচটা কি একটা প্রোনাউন? ঠান্ডা মাথায় চিন্তা করেন। আমি আরেকটা দেখাই, 2 নাম্বার, হুইচ ইজ ইয়োর বুক। এই 2 নাম্বার সেন্টেন্সে মোট কয়টা প্রোনাউন আছে? একটা। এখন অনেকে বলছেন 1টা, 2টা, 1টা, 2টা। আচ্ছা, 2 নাম্বার সেন্টেন্সের কোনটা প্রোনাউন কে বলতে পারবেন?
ইওর হচ্ছে প্রোনাউন। আচ্ছা ঠিক আছে, আপনাদেরকে তাহলে একটু বেসিকটা দেখাই। দেখেন ছোট করে আসে, আপনারা অনেকে কনফিউজ, তো আমি একটু ছোট করে আসি, বেসিকটা দেখি। আচ্ছা আমি এখানে লিখি ইট ইজ মাই বুক, আগে এটা দিয়ে শুরু করি। ইট ইজ মাই বুক যখন আমি বলি, এই মাইটা অ্যাডজেক্টিভ না, এই সরি প্রোনাউন না, এই মাইটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। এটা কি একটা অ্যাডজেক্টিভ? কেন? কারণ সে হচ্ছে এই বুক নাউনকে মডিফাই করতেছে। আমরা জানি যে হচ্ছে নাউনকে মডিফাই করে সে হয় অ্যাডজেক্টিভ। প্রোনাউন কখনো নাউনকে মডিফাই করতে পারে না, নাউনকে সাবস্টিটিউট করতে পারে। নাউনের জায়গায় আপনি চাইলে প্রোনাউন দিতে পারবেন, কিন্তু অ্যাডজেক্টিভ চাইলেই কখনো মানে এরকম মানে নাউনকে সাবস্টিটিউট করতে পারে না, সে মডিফাই করে। এটা যে মডিফাই করতেছে তার একটা প্রমাণ কি? মনে করেন আমি যদি বলি ইট ইজ মাই বুক, এরকম আমি বলতে পারি ইট ইজ, ধরেন মাই বুক, দেখেন মডিফিকেশন জিনিসটাকে, মাই বুক, গুড বুক। আমি চাইলে বলতে পারি ব্যাড বুক, আমি চাইলে বলতে পারি ইন্টারেস্টিং বুক। এই সবগুলো আসলে কি? বুকের মডিফিকেশন না? তাহলে এই মাইটা আসলে মূলত কি? একটা অ্যাডজেক্টিভ। এই ধরনের অ্যাডজেক্টিভকে বলা হয় পসেসিভ অ্যাডজেক্টিভ। এদেরকে কি বলা হয়? পসেসিভ অ্যাডজেক্টিভ। এটা কিন্তু একটা পসেসিভ অ্যাডজেক্টিভ। কথা বোঝা গেছে? তাহলে 1 নাম্বার প্রশ্নে আপনাদের কাছে আমার কোশ্চেন ছিল মোট কয়টা প্রোনাউন আছে? এখানে প্রোনাউন আছে একটা, সেটা হচ্ছে ইউ। এই হুইচ বুকের হুইচ একটা অ্যাডজেক্টিভ, কারণ কি সেই বুকটা হচ্ছে নাউন, এই হুইচটা হচ্ছে এই নাউনকে মডিফাই করতেছে। সো দিস ওয়ান ইজ অ্যান অ্যাডজেক্টিভ। 1 নাম্বারটা কি বুঝা গেছে ব্যাপারটা কি? এবার 2 নাম্বার সেন্টেন্সে আসেন। 2 নাম্বার সেন্টেন্স দেখেন হুইচের পরে আর কোনো নাউন নাই, কাজে এই হুইচটা কোনো অ্যাডজেক্টিভ না, সে হয়ে গেছে কি এখন একটা প্রোনাউন। সরি, এই হুইচটা এখন হয়ে গেছে কি? প্রোনাউন। আর এখানে ইউরটা হয়ে গেছে অ্যাডজেক্টিভ। এই পর্যন্ত সবাই বুঝছেন নাকি? দেখেন তো, বুঝে থাকলে ইয়েস বলেন, না বুঝে থাকলে নো বলেন। এই ইউটা হচ্ছে এখানে প্রোনাউন, আর এখানে হুইচটা হচ্ছে একটা প্রোনাউন, আর এখানে হুইচটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। সবাই বুঝছেন নাকি? দেখেন পসেসিভ অ্যাডজেক্টিভটা বুঝতে পারেন না। পসেসিভ অ্যাডজেক্টিভ হচ্ছে ভাই মালিকানা বোঝায়। পসেস মানে কি? মালিক। আমি যখন বলি মাই বুক, বইয়ের মালিক কে? আমি। এরকম মাই বুক, হিজ বুক, হার বুক, আওয়ার বুক, অনেক বই হইতে পারে। যা যা বলবেন এই বুকের আগে যে শব্দটা বসাতে পারতেছে সবগুলোই হচ্ছে পসেসিভ ফর্ম। ঠিক আছে? পসেসিভ কেস কি কখনো প্রোনাউন হয়? ভেরি গুড কোশ্চেন মাহমুদ ভাই, আমরা এখন এটাই আলোচনা করবো এক্স্যাক্টলি, যে পসেসিভ কেস কি কোনো প্রোনাউন হয়? প্রোনাউনের এটা একটা ব্ল্যাঙ্ক পেজ নেই, ব্ল্যাঙ্ক পেজ নেই, আমি আপনাদেরকে দেখাই। পসেসিভ প্রোনাউন বলতে একটা জিনিস আছে, কিন্তু সেটা একটু ভিন্ন জিনিস। এরকম দেখাই পসেসিভ প্রোনাউন কি। দেখেন এখানে আমি লিখি পসেসিভের দুইটার ব্যাপার আছে। পসেসিভ অ্যাডজেক্টিভ লিখবো আমি এই পাশে, আর এই পাশে লিখবো পসেসিভ প্রোনাউন গুলা। পসেসিভ প্রোনাউন, আর এই পাশে হচ্ছে নরমাল প্রোনাউনের ফর্মটা দিব। দেখেন নরমাল প্রোনাউন ফর্ম যদি আই হয়, তার পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম মাই, এবং পসেসিভ প্রোনাউন ফর্ম হচ্ছে মাইন। নরমাল প্রোনাউন যখন ইউ হয়, তার পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে ইয়োর, আর পসেসিভ প্রোনাউন ফর্ম হচ্ছে ইয়োরস। এরকম এটা যদি ধরেন দেয়ার, দে হয়, তাহলে এটা হবে দেয়ার, এটা হবে দেয়ার্স। এটা যদি শি হয়, এটা হয় হার, এটা হয় হার্স। এটা যদি হি হয়, এটার পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম হয় হচ্ছে হিজ, এটার পসেসিভ প্রোনাউন ফর্ম হিজ। খুব ভালো মতো খেয়াল করবেন, এই জায়গায় দুইটা ফর্ম সেম, এটাও হিজ, এটাও হিজ। ওকে, এখন কোনটা অ্যাডজেক্টিভ কোনটা প্রোনাউন ভাই সেন্টেন্সের স্ট্রাকচার দেখে ডিসাইড করতে হবে কোন হিজটা অ্যাডজেক্টিভ, কোন হিজটা। বুঝাইতে পারছি? ওকে, এবার আমরা চলে যাই ইট।
এটাও একটু কনফিউজিং। এটারও পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম ইটস, পসেসিভ প্রোনাউন ফর্ম ইটস, দুইটাই ইটস। বুঝা গেলে ইয়েস বলেন। একজন প্রশ্ন করছেন তাহলে হিম কি? হিম হচ্ছে অবজেক্ট ফর্ম, হিম হচ্ছে অবজেক্ট ফর্ম, ঠিক আছে? আর প্রোনাউন ফর্ম হচ্ছে হিজ, সরি হ্যাঁ হিজ এবং হিজ। এই জিনিসগুলা ফরম্যাট গুলা মাথায় রাখতে হবে। তাহলে এখন আমি আপনাদের কাছে একটা স্লাইড দিই, স্লাইডে যাই আমি। এখন আপনারা আমাকে বলেন তো এখানে যে আন্ডারলাইন করা গুলো আছে এগুলা কি নাউন নাকি সরি অ্যাডজেক্টিভ নাকি প্রোনাউন? আপনারা আমাকে জানান। এক দুই তিন কোনটা কি? এক দুই তিন। ওকে আমরা চলে যাই হোয়াট বুক, তাহলে এটা অবশ্যই অ্যাডজেক্টিভ। এবার চলে যাই 2 নাম্বার হুইচ বুক, এটাও তার মানে একটা অ্যাডজেক্টিভ। 3 চলে যাই হুইচ ওয়ে, এটা নাউন এটা নাউন এটা নাউন, তাহলে এটাও একটা অ্যাডজেক্টিভ। এখানে তিনটাই অ্যাডজেক্টিভ। বুঝাইতে পারছি? কথা বুঝে গেছে? তিনটাই আসলে অ্যাডজেক্টিভ, কোনোটাই কিন্তু এখানে প্রোনাউন না। তাহলে আমরা চলে যাই তারপরেরটা। তাহলে এই যে এখানে সুন্দর করে দেওয়া আছে যে কোনগুলা প্রোনাউন, এগুলা সবকিছু দেওয়া আছে, ঠিক আছে? ওকে, ওয়ে কি নাউন কিনা? হ্যাঁ ওয়ে শব্দটা নাউন ভাইয়া। হুইচ ওয়ে, ওয়ে মানে রাস্তা বা উপায়, এটা একটা নাউন। আচ্ছা তাহলে এখন আমরা চলে যাই প্রোনাউনের অনেকগুলো প্রকারভেদ আছে, এই যে সাবজেক্ট ফর্ম, অবজেক্ট ফর্ম, পসেসিভ ফর্ম, এরকম আছে। আমরা এখান থেকে একটা জিনিস, ছোট্ট আরেকটা জিনিস শিখবো। জেন টেকস প্রাইড ইন জেন্স আউটফিটস। এখন প্রশ্ন হচ্ছে এই জেন্সটা কি? এই জেনটা যে একটা নাউন সেটা তো আমরা জানি, এটা হলো একটা প্রপার নাউন। মানে জেন্স আউটফিট, জেন্সটা কি? এটা হচ্ছে আপনাদের কাছে আমার কোশ্চেন। দেখি কে বলতে পারবেন। পসেসিভ, পসেসিভ কি প্রোনাউন? একজন বলছেন জেন্স নাকি প্রোনাউন। জেন্স কিভাবে প্রোনাউন হয় বুঝান আপনি আমার। এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। কি ধরনের অ্যাডজেক্টিভ ভাই? পসেসিভ অ্যাডজেক্টিভ। এখন এইটা আসলে কোত্থেকে? পসেসিভ অ্যাডজেক্টিভটা আসছে এখানে কোন ফর্ম থেকে, কোন পার্টিসিপেন্ট থেকে? এটা হচ্ছে প্রপার নাউনের অ্যাডজেক্টিভ ফর্ম, সেটাকে বলা হয় প্রপার পসেসিভ। বুঝা গেছে? এটা হচ্ছে প্রপার নাউন থেকে আমি পসেসিভ অ্যাডজেক্টিভ পাইছি, তাহলে এটাকে আমি কি বলতে পারি? প্রপার পসেসিভ বলা যায় এটাকে। প্রপার নাউন থেকেও অ্যাডজেক্টিভ আসতে পারে, শুধুমাত্র যে প্রোনাউন থেকে আসবে তা না, প্রপার নাউন থেকেও অ্যাডজেক্টিভ তৈরি করা যায়। বুঝা গেছে কথাটা? বুঝা গেলে ইয়েস বলেন, বুঝা না গেলে নো বলেন। আউটফিটস অ্যাডজেক্টিভ না ভাইয়া, আউটফিটস হচ্ছে নাউন। আউটফিট মানে এখানে বোঝায় হচ্ছে কি তার মানে গেটআপ সেটআপ আর কি, বুঝছেন? আমি লিখলাম I respect Rohim's father a lot. আমি রহিমের বাবাকে অনেক বেশি শ্রদ্ধা করি। এখানে এই রহিম জিনিসটা কি? রহিমস এটা কোন পার্টস অফ স্পিচ কে বলতে পারবেন? এখানে রহিমসটা কি? এটা প্রপার নাউন থেকে আগত একটা অ্যাডজেক্টিভ। মাশাআল্লাহ আপনারা আমার মনে হয় অনেকেই বুঝতে পারছেন। বুঝতে পারলে তাহলে আমি সামনের দিকে আগাই। আচ্ছা এখন যে জায়গাতে এসে একটু ছোট্ট করে যে জিনিসটা আমাদের বোঝা লাগবে,
আমি এগুলো একটু পরে দেখাই, আগে একটা ছোট্ট একটা জিনিস বুঝে লাগবে আমাদের। আমি এটা একটা ব্ল্যাঙ্ক পেজ নেই, ব্ল্যাঙ্ক পেজ নিয়ে দেখ। কি বলে যেন, I have my car here. এখন আমি এখানে কি বলছি, আমার গাড়িটা এখানে আছে, এটা হচ্ছে মাই কার। He has his car here. Fine. এখন আমি চলে যাই আরেকটা সেন্টেন্স। দেখেন আমি বললাম mine is red, his is blue. এখন আপনাদের কাছে কোশ্চেন হচ্ছে আমার, এই মাইনটা কি, এই হিজটা কি, এবং তারা কি নির্দেশ করে? এটা হচ্ছে আপনাদের কাছে আমার কোশ্চেন। মাইনটা কি, হিজটা কি, এবং তারা কি নির্দেশ করতেছে? দুইটাই প্রোনাউন। থ্যাংক ইউ। এটা একটা প্রোনাউন, এটা একটা প্রোনাউন, এবং এটাও একটা কি প্রোনাউন। এটা যে প্রোনাউন তার ইয়ে কি, প্রুফ কি? তার প্রুফ হচ্ছে দেখেন মাইনের পরে তাকে ফলো করে ভার্ব বসছে, হিজ তাকে ফলো করে ভার্ব বসছে। কারণ কি, প্রোনাউন হওয়াতেই তাকে ফলো করে ভার্ব বসতে পারছে। His car is blue, but মনে করেন আমি লিখলাম his other car is black. এখন আমি এখানে আপনাদেরকে প্রশ্ন করি, এইটা কি, এইখানের হিজটা কি, 3 নম্বরের হিজটা? অ্যাডজেক্টিভ। মাশাআল্লাহ, পারছেন আপনারা। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আদার শব্দটা কোন পারছে? সবাই উত্তর করবেন। আদারটা কোন পারছে? এখানে আদারটাও একটা অ্যাডজেক্টিভ। কেন ভাই? এই যে দেখেন এটা নাউন, কারটা একটা নাউন, নাউনের আগে বসছে, তাহলে সেও কি একটা অ্যাডজেক্টিভ। His other car is black. So this one is also adjective, this one is also adjective, this one is. একটা আপনারা অনেকে বলতেছেন কি অ্যাডভার্ব। আচ্ছা দেখেন, এই যে আপনারা যে বলতেছেন অ্যাডভার্ব, মানে তো মাথা খাটায় বলেন অ্যাডভার্ব কিভাবে হয়? অ্যাডভার্ব কাকে মডিফাই করে? অ্যাডভার্ব কি কখনো নাউনকে মডিফাই করে? কখনো নাউনকে মডিফাই করে না। ঠিক আছে, চিন্তা ভাবনা করে কথা বলতে হবে। তাহলে এই আদারটা হচ্ছে অ্যাডজেক্টিভ, কারটা হচ্ছে নাউন। আমি আপনাদেরকে আগেই বলতেছি নাউনের আগে যে বসে সে অ্যাডজেক্টিভ, আর আপনারা বললেন যে কি এটা হলো অ্যাডভার্ব। অ্যাডভার্ব কেন? আচ্ছা, এখন আমি একটা দেখাই জিনিস। His other car is black. Another is yellow. প্রশ্ন হচ্ছে এখানে অ্যানাদারটা কি? সুন্দর মতো বলি, এটা হচ্ছে প্রোনাউন, এটা হচ্ছে প্রোনাউন। Another is yellow, আর আমি যেতে বলতাম another car is yellow, তাহলে অ্যানাদারটা কি? অ্যানাদার হচ্ছে প্রোনাউন, প্রথমটা মানলাম প্রোনাউন। এবারে অ্যানাদার কার ইজ ইয়েলো, তাহলে এখন বলেন অ্যানাদার কি? অ্যাডজেক্টিভ। এই যে কিছু কিছু শব্দ আছে যারা চাইলে অ্যাডজেক্টিভ হতে পারে, প্রোনাউনও হতে পারে, তাদের ফর্মের কোনো পরিবর্তন হয় না, যেমন আদার, অ্যানাদার। এই জিনিসগুলো অনেক ইম্পর্টেন্ট, এগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আছে। এই পর্যন্ত কি সবাই বুঝছেন? বুঝে থাকলে ইয়েস বলেন, না বুঝে থাকলে নো বলেন।
সবাই একটু রেসপন্ড করে, তাহলে আমি বুঝবো যে আপনারা বুঝতে পারছেন কি পারছেন। ওকে, আচ্ছা তাহলে এখন আমরা একটু সামনের দিকে আগাই। রিফ্লেক্সিভ প্রোনাউন কাকে বলে? রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে যে শেষে যে আমরা সেলফ যুক্ত করি, এই জিনিসগুলোকে বলে রিফ্লেক্সিভ। আই বিলিভ ইন মাইসেলফ, আমি নিজের উপর বিশ্বাস করি। হি ডাজ হিজ ওয়ার্ক বাই হিমসেলফ, শি ইজ অ্যাশেমড অফ হারসেলফ। এই যে সেলফ যুক্ত ফর্মগুলো, এগুলোকে বলা হয় রিফ্লেক্সিভ ফর্ম। সেটা আমরা জানি, আমরা একটু তারপরেরটাই চলে যাই। রিফ্লেক্সিভ প্রোনাউন কিভাবে কিভাবে হয় তার কিছু সেন্টেন্স দেওয়া আছে, ঠিক আছে? ফর হারসেলফ, এরকম সহজ সহজ, এগুলো খুব সেন্টেন্স দেওয়া আছে, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন এখানে কিছু রিফ্লেক্সিভ প্রোনাউনের ফর্ম দেখে। অ্যান্ড্রিউ এন্ড মাইসেলফ উইল কন্ডাক্ট দ্য মিটিং। সাবজেক্টের সময় কি অ্যান্ড্রিউ, তার সাথে কি এইখানে আপনি একটা নিছেন নরমাল সাবজেক্ট ফর্ম, তাহলে এই জায়গায় কি মাইসেলফ হবে? মাইসেলফ হবে না, কি হবে? আই হবে। সাবজেক্টের জায়গায় সাবজেক্ট ফর্ম হবে প্রোনাউন, অবজেক্টের জায়গায় অবজেক্ট ফর্ম হবে। অনেকে বলে যে মি এন্ড মাই প্যারেন্টস উইল গো, বলে না এরকম অনেকে? প্যারেন্টস কি কারেক্ট আছে? মি এন্ড মাই প্যারেন্টস উইল গো কারেক্ট আছে না ভুল আছে? মাইন ইজ রেড এখানে বললে মাইন কি শুধু প্রোনাউন হবে? হ্যাঁ, মাইন হচ্ছে প্রোনাউন, পসেসিভ প্রোনাউন। এটা ঠিক নাই, কারণ কি এটা সাবজেক্টের জায়গায় ভাই, সাবজেক্টের জায়গায় কখনো অবজেক্ট হয় না। দেখেন মাই প্যারেন্টস উইল গো মিলবে, মি উইল গো মিলে না, এটা কি হবে? আই উইল গো। এখানে আই এন্ড মাই প্যারেন্টস উইল গো হবে, আই উইল গো করলে সেন্টেন্সটা বুঝতে পারছি? আচ্ছা, তারপরে চলে যাই। ইউ মে সাবমিট ইউর এক্সপেন্সেস টু মাইসেলফ বিফোর। তাহলে এই টুর পরে মনে রাখবেন প্রিপোজিশনের পরে সবসময় অবজেক্ট ফর্ম হয়। রুলটা লিখে দিই আমি, এই রুলটা মাথায় রাখবেন, প্রোনাউন সলভ করতে খুব কাজে দিবে। প্রিপোজিশন এরপর অবজেক্ট বসে, তাহলে প্রিপোজিশনের পরে প্রোনাউন আসলে সেটা অবজেক্ট ফর্মে যাবে, অন্য কোনো ফর্মে না। তাহলে এই যে দেখেন টু এর পরে মাইসেলফ হবে না, কি হবে? টু এর পরে মি হবে, কারণ এটা অবজেক্ট ফর্ম, এটা রিফ্লেক্সিভ ফর্ম। আছে ক্লিয়ার? তাহলে আমরা যাই তারপরটাই। এবার চলে আসি ডেমনস্ট্রেটিভ। ডেমনস্ট্রেটিভে চলে আসি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলতে আমরা কোনগুলাকে বুঝি? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলতে আমরা বুঝি দিস, দ্যাট, দিস, দোজ, ইট, এই কয়টা, এগুলাকে বলা হয় ডেমনস্ট্রেটিভ। প্রশ্ন হচ্ছে কেন? ডেমনস্ট্রেশন বলতে কি বোঝায়? কে বলতে পারবেন ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কি? ডেমনস্ট্রেটিভ বলতে আমরা নির্দিষ্টকরণ বুঝাই, এবং ডেমনস্ট্রেশন একটা আইডিয়া দেয় যে সে কাছে আছে না দূরে। তাহলে মনে করেন আপনার আপনি একটা দাওয়াত খাইতে গেছেন, আপনার থেকে ছোট একটা কোশ্চেন করে দেখি। দাওয়াত খাইতে গেছেন, হঠাৎ করে দেখলেন আপনার পাশের সিটে একটা ব্যাগ আছে, আর আপনি জিজ্ঞেস করতে চাচ্ছেন যে এটা কার, ইংরেজি কি হবে? আপনি একটা দাওয়াত খেতে গেছেন, আপনার পাশের সিটে একটা ব্যাগ আছে, আর আপনি এটা ইংরেজি কি করবেন সেন্টেন্সে? আপনি জিজ্ঞেস করতেছেন এটা কার, আপনি জিজ্ঞেস করতেছেন কি? আপনি জিজ্ঞেস করতেছেন হুজ ব্যাগ ইজ দিস, এটা জিজ্ঞেস করবেন, তাই তো? আপনি যখন এই দিস বলেন, তা থেকে একটা জিনিস সবাই ডিডিউস করে নেয়, ব্যাগটা আপনার খুব কাছাকাছি আছে। am I correct? আপনি কিন্তু কখনোই এই জায়গায় দ্যাট বলবেন না, বলবেন হুজ ব্যাগ ইজ দ্যাট, তা কিন্তু কখনোই বলবেন না। আপনি সবসময় বলবেন হুজ ব্যাগ ইজ দিস, কারণ সে একটা ডেমনস্ট্রেট করে যে জিনিসটা আমার কাছাকাছি আছে।
দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আপনি যদি বলেন হুজ ব্যাগ ইজ দ্যাট, সবাই না দূরে তাকাবে, অন্য দূরে কোথায় ব্যাগ আছে, কাছের ব্যাগটার দিকে কেউ তাকাবে না, সবাই প্রত্যেকে দূরের ব্যাগটার দিকে তাকাবে, যে দূরে কোন ব্যাগের কথা বলতেছে সে তাকায় দেখি তো। তো দিস দিয়ে কাছে নির্দেশ করে, দ্যাট দিয়ে দূরে নির্দেশ করে, ইট দিয়ে কাছে নির্দেশ করে। এই দিসের প্লুরাল ফর্ম হচ্ছে দিস, দ্যাট এর প্লুরাল ফর্ম হচ্ছে দোজ। এই জন্য এগুলাকে বলা হয় ডেমনস্ট্রেটিভ। মনে থাকবে? বুঝে থাকলে ইয়েস বলেন, বুঝে না থাকলে নো বলেন। অনেকে না না বুঝে মুখস্থ করে থাকে। ডেমনস্ট্রেটিভ এর এক্সাম্পল দিস, দ্যাট, দিস, দোজ। না বুঝে মুখস্থ করার কিছু নাই। আপনি আগে বুঝবেন যে তার নামকরণটা কেন হয়েছে, কারণ সে একটা ডেমনস্ট্রেশন দেয় ভাই, এই জিনিসটা কোথায় আছে, সেই জন্য তাকে বলা হয় ডেমনস্ট্রেট। ওকে, তাহলে এখন নিচে যে উদাহরণগুলো আছে, এই উদাহরণগুলো সবগুলো ঠিক আছে কিনা, নাকি এগুলোর মধ্যে কোথাও ভুল আছে, আপনারা আমাকে একটু জানান তো। এই উদাহরণের সবগুলো কি ঠিক আছে নাকি ঠিক নেই? আচ্ছা, অনেকে বলছেন ঠিক আছে, কোনো ভুল নাই। আচ্ছা, ঠিক নাই, কোথায় ভুল আছে আমি একটু বলে দিই। দিস ম্যাঙ্গোজ এর দিস কোনো প্রোনাউন না, এটা একটা অ্যাডজেক্টিভ। এটা অ্যাডজেক্টিভ, দিস ইজ নট প্রোনাউন। এই দোজ ম্যাঙ্গোজ এর দোজ এখানে প্রোনাউন না, এটাও একটা অ্যাডজেক্টিভ। এখানে দিসটা প্রোনাউন ঠিক আছে, এখানে দ্যাটটা প্রোনাউন ঠিক আছে, কিন্তু এইখানে ভুল আছে। বুঝাইতে পারছি? এগুলো হচ্ছে কি অ্যাডজেক্টিভ, এগুলা কোনো প্রোনাউন না। কনসেপ্ট ক্লিয়ার? ক্লিয়ার হলে ইয়েস বলেন, ক্লিয়ার না হলে নো বলেন। ওকে, আমরা কি তাহলে ছোট্ট একটা ব্রেকে যেতে পারি? আমরা একটা ছোট্ট ব্রেকে যাব কিছুক্ষণে, তারপর ইনশাল্লাহ আমরা আবার রিজিউম করবো, এবং আমরা ইনশাল্লাহ ক্লাসটা 9টার মধ্যে শেষ করার চেষ্টা করবো, ঠিক আছে? ওকে, তাহলে আমার ঘড়িতে এখন বাজে 8টা। আমরা 8টা কততে ব্যাক করে আমি 7 মিনিট একটা ব্রেক নিব, ঠিক আছে? 7 মিনিট একটা ব্রেক নিব, আমরা 8টার সাথে শুরু করবো।
ওকে, সো আমি চলে আসলাম। আপনারা যদি এসে থাকেন তাহলে অনুমতি দিলে আমি রিজিউম করতে পারি ক্লাসটা। আপনারা অনুমতি দিলে ক্লাসটা রিজিউম করা যেতে পারে। আপনারা কি ফিরে আসছেন? ভাই শুরু করা যাবে প্লিজ। আচ্ছা, এখন আমরা শুরু করি, একটু পরের অংশগুলোতে যাই। সো ইনডিফিনিট প্রোনাউন কাকে বলে? আচ্ছা, আগেরটা আমরা দেখছি ডেমনস্ট্রেটিভ। ডেমনস্ট্রেটিভ বলতে আমরা একটা জিনিস দেখছি যে ডেমনস্ট্রেটিভে মানুষ বুঝতে পারে যে কার কথা বলা হচ্ছে, কিন্তু ইনডিফিনিটের ক্ষেত্রে মানুষ অ্যাকচুয়ালি বুঝতে পারে না কার কথা বলা হচ্ছে। যেমন আমি যদি বলি আপনাকে have you seen anyone